প্রচুর মানুষ আছে যারা ছবি ভালো বানাতে পারেন না, তার প্রচুর প্রযোজক পান। কী করে পান আমি জানি না, কিন্তু পান। আবার অনেক মানুষ আছে যারা খুব ভালো ছবি বানাচ্ছে না, যে কোনো প্রযোজক পাচ্ছেন না। সস্তা ইমোশন, এবং যেটা মানুষ খুব কান্না কাটি অত্যন্ত মোটা দাগের ইমোশন দিয়ে লোক, এবং সেটা মানুষ সেরকম হয়ে গেছে এখন, দর্শক সেই পথে মানে ওরিয়েন্টেড হয়ে গেছে সেইভাবে। হয়তো সেই জন্য আমি প্রডিউসার বলেছিলেন, কিন্তু আমি সেটা মানি না এখন। সত্যি করেই যারা কিছু করতে চায় তারা কীভাবে সার্ভাইভ করবে। তো বিলু ঠিক এইরকমই একটা চরিত্র। মানুষ হিসেবে হয়তো আপনাকে বদলেও যেতে হবে, আপনি যা বিশ্বাস করেন না সেটা লোককে বলতে হবে, বলে সিনেমাটাকে চলার জন্য ব্যবস্থা, মানে আপনার যা করা দরকার করতে হবে। খুবই খুবই যন্ত্রণা দেয়, খুবই যন্ত্রণা দেয়, কিন্তু কিছু করতে পারি না বলে আরও যন্ত্রণা দেয়। একটা চরিত্র হেঁটে যাচ্ছে, সেই চরিত্রটা আসলে কেউ নয়। এটা কোনো দিনই কোনো মানুষকে আমি জানি না, হয়তো আমি মনে হচ্ছে নেক্সট 50 বছর এটা কেউ অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমাদের দেশটা না সবাই খুব, আমার মনে হয় খুব ইন্ডিভিজুয়াল ইয়েতে, মানে আর্টিস্টরা খুব ইন্ডিভিজুয়াল জায়গায় কনফাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রচুর মানুষ আছে যারা কিন্তু নিজের কথা তুলে ধরছে, তারা মারা যাচ্ছে, তাদের গুলি করা হচ্ছে, তারপরেও তারা তুলে ধরছে। ছবি করাটা একটা যুদ্ধের মধ্যে জায়গায় তৈরি হয়েছে, সেই ছবি তৈরি করাটাই একটা যুদ্ধ আমাদের ক্ষেত্রে। যা দেখে এলাম ওই চারপাশে কিছুদিন, মানে অট্টালিকার সমান বাড়ি, এই বাড়ি, তাদের বোধ বুদ্ধি রুচি কিছুই পায়নি, শুধু ভয় দেখিয়ে এই করে তাদের রোজগার করছে। শিক্ষারও সেটা পারত করতে, কিন্তু মুশকিল হচ্ছে যে তুমি বললাম সিনেমা সবাই বোঝে ক্লাস 2 থেকে ক্লাস 12 অবধি, বা আরও ওপরে একদম উপরের লেভেল অবধি। ক্রিকেট ফুটবল সবাই বোঝে, সবাই করতে শুরু করে দেয় এটা, নিজেকে অ্যানালিসিস বা করে না যে আমি আদৌ ছবিটা ভালো বানাতে পারি কি না। সেই সময় একটা মেডিকেল সিস্টেমের প্রতি, পুরো রাজ্যের মেডিকেল সিস্টেমটার ওপর বেস করে আমি ছবিটা বানিয়েছিলাম। এবং একটা কথাও ছিল, সিভিক ভলেন্টিয়াররা ডাক্তারি করতে বলুন। এবারে একজন মাও যে সন্তানকে ভালোবাসেন, বা একজন বাবাও সন্তানকে ভালোবাসেন, ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, কিন্তু কোথাও যেন ভেতরে থাকে বড় হয়ে আমাকে দেখবে, তো তাই ইনভেস্টমেন্টটা করি। নমস্কার, আমি অনিশ রয়েছি আর্টপোরের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সাথে। আর আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, ফ্রেমে দেখতেই পাচ্ছেন, মানে বাংলা সিনেমায় এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে আমরা নিজের স্বার্থে ছবি বানানোর কথা অনেক শুনেছি। নিজের স্বার্থে ছবি বলতে যাকে পরিভাষায় আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা। মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি ধরি, সেখানে ইন্ডাস্ট্রি ফিল্ম বা বাণিজ্য ধারার ছবি যেগুলো হয়, তার বাইরে গিয়ে যারা স্বাধীনভাবে ছবি করার কথা ভাবেন বাংলায় বসে, তাদের মধ্যে অন্যতম শক্তিশালী যে মুখ, তিনি ইন্দ্রাশিস আচার্য আজকে রয়েছেন আমাদের সাথে। স্যার, আপনাকে স্বাগত আমাদের আর্টপোরেতে। যেটা দিয়ে শুরু করব, যে মানে আপনার সম্বন্ধে, মানে আজকে আপনার সাথে আড্ডা দিতে বসার কথা যখন আমরা ঠিক করছিলাম, তখন তার আগে আপনার কিভাবে আপনার বেড়ে ওঠা বা আপনার এই জগতের সাথে যুক্ত হয় সেটার কথা পড়ছিলাম বা খোঁজ নিচ্ছিলাম। একটা কর্পোরেট সেক্টর থেকে এরকম একটা একদম ক্রিয়েটিভ একটা ফিল্ড, মানে এই যে ট্রান্সফরমেশনটা, মানে এটার সূত্রপাত কোথা থেকে, মানে কিভাবে আপনি কোন জায়গা থেকে ইন্সপিরেশন, বা ছোটোবেলা থেকে কি কোনো রকম ইন্সপিরেশন ছিল ফিল্ম বানানোর ক্ষেত্রে? না, ফিল্ম বানানোর ক্ষেত্রে কোনো ইন্সপিরেশন আমার ছিল না। ফিল্ম মেকার হবো এটাও কোনোদিন ভাবিনি। এটা হয়েছে টু সাম এক্সটেন্ট। আমি যখন আমার কথা হচ্ছিল যেমন একটু আগে, আমি বালিতে থাকতাম, তো বালিতে আমি খুব সুন্দর পরিবেশে ছিলাম আর কি। আমার বাড়ির পেছনে একটা জামরুল গাছের বাগান, তার পেছনে একজনের বাড়ি, তার পেছনে বিরাট ঝিল, তার পেছনে একদম এখন বাড়ি হয়ে গেছে একদম মাঠ, আর চারপাশে খোলা জায়গা। তো ওইখানে আমি আমার বেড়ে উঠেছিলাম। বেড়ে উঠতে উঠতে আমি ছোটোবেলা থেকে একটা সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছিলাম। আমার মা অত্যন্ত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, সুচিত্রা মিত্রের নিজস্ব ছাত্রী ছিলেন, বাবা সাগর সেনের ছাত্র ছিলেন। তো গান পরিবেশ, নাটক করতাম ছোটোবেলা থেকে, স্কুলে নাটক করতাম, লিড রোলই করতাম। সেখান থেকে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আমার তৈরি হয়েছিল ভেতরে, যে আমি কিছু একটা করব। আমি প্রফেশনালি করবো কোনোদিন ভাবিনি, কিন্তু যখন আমার ওই 2005, 6, 7 আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে এখানে যখন ফিরে আসি, মায়ের ক্যান্সার ধরা পড়ে। তো ওই সময়টা আমার কাছে খুব একটা ট্রমাটাইজড টাইম ছিল, যে আমি ওখান থেকে বেরোতে চাইছিলাম, এবং এই কর্পোরেটের একটা সো কল্ড স্ট্রাকচার জীবন থেকে একটু বেরোতে চাইছিলাম। তো বেরিয়ে তখন আমার মনে হয়েছিল যে গান, সাহিত্য, অভিনয় এবং মিউজিক একসাথে কী করে অ্যামালগামেট করা যায়। তো আমার মনে হচ্ছে সিনেমা ওয়াজ দ্য বেস্ট মিডিয়াম টু অ্যামালগামেট অল দিস ইনটু ওয়ান। তো সেখান থেকে আমি চেষ্টা করি একটা সিনেমা বানাতে।
লিভিং বিয়ন্ড দ্য লাইন, একটা ইংরেজি ছবি, খুব খারাপ ছবি বানিয়েছিলাম, কিন্তু সেই ছবিটা কোনো কারণে একটা হায়দ্রাবাদ থেকে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম, ন্যাশনাল শর্ট ফিল্মের মধ্যে বেস্ট ডেবিউ ফিল্ম হিসেবে নির্বাচিত হয়, এবং তারপরে মাথার পোকাটা বেড়ে যায়। তার পরবর্তীকালে আমি আরও 3-4টে শর্ট ফিল্ম করি, তারপরে 2016 সালে বেলুড় রাক্ষস করি। তো এইভাবেই ছবিতে আসা। যে আর একটা জিনিস আমার মনে হয়েছিল যে সিনেমায় এলে একটা জীবনে বহু জীবন বাঁচা যায়, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, এবং সব জায়গায় আমি বলি। তো এইটা আমার কাছে খুব একটা বড় অভিজ্ঞতা, যে আমি কখনো আমি ট্রেনে যেতে যেতে যখন ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখি রাত্রিবেলা, একটা অনেক দূরে একটা বাড়ি, আর তার চারপাশে আর কোনো বাড়ি নেই, আমার মনে হতো এই বাড়িতে যারা থাকেন তাদের জীবনটা কেমন, আমি সেখানে থাকতে ইচ্ছে করে আমার। আবার যখন আমি বাইরে যাই তখন অনেক বড় বড় জায়গা দেখি, সেখানে আমি এই হোটেলে কারা থাকেন তাদের জীবনটা আমার আসতে ইচ্ছে করে। তো সিনেমা এই জীবনগুলো আমাকে দিতে পারে, আর কোনো প্রফেশন, আর কোনো মিডিয়াম এই জীবনটা আমাকে অ্যাফোর্ড করতে পারবে না। আমরা যে কোনো আর্ট ফর্মেই যখন আমরা যারাই কাজ করতে যাই, তখন দুটো জায়গা থাকে। একটা হচ্ছে আর্ট ফর আর্টস সেক, মানে একদম শুধুমাত্র শিল্পের কথা ভেবে, তার সৌন্দর্যের কথা ভেবে, অ্যাস্থেটিকের কথা ভেবে। আর একটা সমাজের একটা চাহিদা, বা সমাজের ওই মুহূর্তে সাম্প্রতিক আমাদের চারপাশে যে সার্কামস্ট্যান্সেস, তার একটা চাহিদা থাকে। এই দুটোর মধ্যে কোনটা আপনার কাজকে বেশি প্রভাবিত করে, বা আপনি কোনটার কথা ভেবে আপনার যখন একটা বিষয় ঠিক করেন? আর দুটোই। আমি যে বিরাট আর্টের ভক্ত, আমি বিরাট জ্ঞানী মানুষ আর্ট নিয়ে, সেটা আমার নেই। আমার যেটা মনে হয়েছে, অন্তত সিনেমার ক্ষেত্রে আমার মনে হয়েছে, আমি যেহেতু কিছু সিনেমা দেখেছি জীবনে বা কিছু সিনেমা নিয়ে কাজ করেছি, তাতে আমার একটা জিনিস মনে হয়েছে যে আমি কিছু বলতে চাই যেটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগছে, না বলতে পারলে আমার অসুবিধা। যখন আমি গল্প করতে চাইছি, আমার গল্প বলার লোক নেই, আমি যাকে সামনে দেখলাম তার সাথে আমি গল্পটা করলাম। তিনি কি বুঝলেন, তিনি কি জানলেন, আমার দরকার নেই, আমার নিজের ভেন্ট আউটের দরকার। আমার এই সময় দাঁড়িয়ে মনে হয়েছে আমার কিছু কথা বলা দরকার, আমার নিজের কিছু ভেন্ট আউটের দরকার। এতে আমার 2জন দর্শক হলো না, 10জন দর্শক শুনলেন, আমার কাছে সেটা খুব ম্যাটার করছিল না, বা করেও না। কিন্তু আমি চাই শুনুক, কারণ আমি যখন গল্প বলছি তখন যত বেশি দর্শক হবে, যত বেশি শ্রোতা হবে, তত ভালো। কিন্তু আমি অনেস্ট থাকতে চেয়েছি। আমার যে ফর্মটা আমি করতে চেষ্টা করছি, সেই যে ফর্মটা আমি বিশ্বাস করে করতে চেষ্টা করছি, সেখানে আমি অনেস্ট থাকতে চেয়েছি। আর আমার এরকম কোনো রুল নেই যে সোশ্যাল মেসেজ দিতেই হবে, বা বিরাট আমি একটা বিপ্লব আনবো, এরকম কোনো কারণ আমার মনে হয় না সিনেমা বিরাট কিছু পরিবর্তন করতে পেরেছে আজ অবধি। চার্লি চ্যাপলিন থেকে শুরু করে আজ অবধি বহু ছবি হয়েছে, কিন্তু সেখানে কোনো পরিবর্তন যে বিরাট হয়েছে তা নয়। আমরা সিনেমার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের এই অংশে দাঁড়িয়ে, পৃথিবীর এই অংশে দাঁড়িয়ে, বা বিশেষ করে আমাদের দেশের এই অংশে দাঁড়িয়ে, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যারা করতে চাই, বা যারা ভাবে যে আমরা কোনো না কোনো দিন ইন্ডিপেন্ডেন্ট সিনেমায় কাজ করব, আমাদের কাছে প্রথমেই একটা কনসেপশন তৈরি হয়ে যায় যে এটা খুব একটা কঠিন রাস্তা। মানে এমনি সিনেমা করতে বা কোনো আর্টের যে কোনো মাধ্যমে আসাই একটা কঠিন রাস্তা বলে আমার মনে হয়। তার মধ্যে সিনেমার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা করতেও আরও একটা কঠিন রাস্তা, মানে প্রডিউসার পাওয়া থেকে শুরু করে তার বাণিজ্যিক দিকটা। সেটা কতটা ফেস করেছেন? সেটা তো ফেস করতেই হবে, এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। এখানে সিনেমা কেমন হলো তার থেকে আমি একটা সিনেমা করতে পারলাম, এটাই একটা বিরাট যুদ্ধ। এবং আমার বলাটা হয়তো খুব একটা সমীচীন হবে না, এই কারণে আমি একটা চাকরি করতাম, বা আজকেও চাকরি করছি এই মুহূর্তে, মাঝখানে কিছুদিন করিনি, কিন্তু তখন আমার মনে হয়েছে এটা খুব ডিফিকাল্ট জায়গা। মানে সিনেমা এমন একটা আর্ট, যে আর্টটাকে আমি একলা একলা করতে পারি না। আমি একলা গান গাইতে পারি, গান শোনাতেও পারি, আমি ছবি এঁকেও লোককে দেখাতে পারি, তার জন্য খুব যে ইনভেস্টমেন্ট নেই আছে তা নয়, ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট বা নিজের প্রতিভার ইনভেস্টমেন্ট সেখানে লাগে। সিনেমা একটা সমস্ত দিক থেকে ইনভেস্টমেন্টের জায়গা আছে, অর্থাৎ আমাকে কোনোদিনই জিরো বাজেটে কোনো সিনেমা হতে পারে না। এই ইন্টারভিউটা নিচ্ছেন আপনারা, সেখানেও যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে যদি সেভাবে দেখেন। তো সিনেমা কখনো ওইভাবে হতে পারে না, সিনেমা বিনা পয়সাতে হয় না, ছবি আঁকা গানের মতো হয় না। ফলে এইখানে একটা পরিচালকের দায়িত্ব থাকে বা প্রযোজকের দায়িত্ব থাকে, এখানে আমরা যে টার্মসে প্রযোজক বলি, ইনভেস্টরকে টাকা ফেরত দেওয়ার। এটা একটা বড় চ্যালেঞ্জ। এবার আপনি যদি একটা শিক্ষিত বিবেক রুচিবান মানুষ হন, আপনার সবসময় মনে থাকবে আমি যে টাকাটা নিই তাকে ফেরত দিতে হবে। এবং সেইখান থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মানসিকতা। অনেকেই আছেন আমার যারা নিহারিকা যারা বানিয়েছেন, আমাকে যারা সাহায্য করেছেন, তারা কেউ টাকা চাননি, কেউ ফেরত চাননি। কিন্তু আমার একটা মনে হচ্ছে যতটা টাকা ফেরত দেওয়া যায়, একজন আপনার চেষ্টা করি টাকা ফেরত দেওয়ার, এই ব্যাপারটা থাকেই। ফলে সিনেমা জিনিসটা এখানে সম্পূর্ণ আলাদা। এবার এই চ্যালেঞ্জটা কে কীভাবে নেবে তার অনেক রাস্তা আছে। এক হচ্ছে প্রযোজকের চেয়ে প্রচুর মানুষ আছে যারা ছবি ভালো বানাতে পারেন না, তার প্রচুর প্রযোজক পান। কী করে পান আমি জানি না, কিন্তু পান। আবার অনেক মানুষ আছে যারা খুব ভালো ছবি বানাচ্ছে না, যে কোনো প্রযোজক পাচ্ছেন না। ঠিক। ফলে এই যে বিজনেসটা, আমি ভালো ছবি বানাই, সিরিয়াস ছবি বানাই, আমি প্রযোজক পাচ্ছি,
এটা খুব একটা আমি পপুলার ছবির কথা বলছি না, মানে সে তার একটা হাউসের ব্যাপার থাকে, কিন্তু আমি সিরিয়াস ভালো ছবি বানাচ্ছি, এখন রিসেন্ট অনেক ছবি চলছে যেটা ভালো হচ্ছে শুনছি, আমি যখন প্রডিউসার পাচ্ছি এটা খুব কম হয়, এবং হলেও একটা দুটো হয়ে থেমে যায় হয়তো। তো এইখানে এই চ্যালেঞ্জটা ভীষণ শক্ত। আপনি আর একটা ব্যাপার হচ্ছে যে এই টাকা ফেরত দেওয়াটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। একদম। আপনি আপনার একটা এর আগের একটা অন্য একটা জায়গায় একটা পডকাস্টে শুনছিলাম যে আপনি বলছিলেন যে আপনি যখন বিলু রাক্ষস বানিয়েছিলেন আপনার প্রডিউসার বলেছিল যে হলের বাইরে বেশি লাইন যাতে না হয়, মানে দর্শকের কাছে পৌঁছানোটা তো আমাদের যে কোনো শিল্পী বা ক্রিয়েটিভ মানুষের তাগিদ। এটা খুব বিতর্কিত জায়গা হবে। আমাকে বলেছিল মানে যে ধরনের দর্শক এখন হয়ে গেছে, আমার খুব যে ভরসা আছে, প্রচুর মানুষ আছে যারা ভালো সিনেমা দেখেন, ভালো সময় দেখতে চান, কিন্তু সামগ্রিক দর্শককে যে পথে চালিত করা হয়েছে সেইখানে যদি আমার একটা আর্ট নিয়ে বিরাট হইচই হয়, সেই আর্টের গ্রহণযোগ্যতা নিয়ে হয়তো আর্টিস্টের কাছে একটা সমস্যা তৈরি হতে পারে। এটা আমি বলছি না, আমি নিশ্চয়ই চাই আমার ছবি লক্ষ লক্ষ লোক দেখুক, কোটি কোটি লোক দেখুক, এখন ওই বিষয়টা আমি খুব একটা মানি না। কিন্তু তখন আমাকে বলেছিল যে এমন একটা কিছু ফর্ম তৈরি করে, যে ফর্মটা যেন যারা সিরিয়াস, যারা, আমি যদি একটা অঙ্ক করি, একটু যদি কঠিন অঙ্কের দিকে, যে আমি একজন অঙ্কের ম্যাথামেটিশিয়ান, আমি স্ট্রং ম্যাথামেটিশিয়ান, এক্সপার্ট ম্যাথামেটিশিয়ান, তো আমার স্কিলটা তো সেই লোকেরাই, ম্যাথামেটিশিয়ানরাই বুঝবে যারা সেই পরিমাণ অঙ্কটা জানে। আমি আমাকে সেটা বলছি না, আমি জেনারেল একটা টার্ম বলছি। ফলে তিনি যদি এক্সপেক্ট করেন যে ক্লাস 2 এর ছেলেও তার অঙ্ক দেখে আপনি কি দারুণ অঙ্ক করেন বলছেন, আবার টপ লেভেলের ম্যাথামেটিশিয়ানও বলছেন আপনি কি দারুণ অঙ্ক করেন, তাহলে কি উনি সত্যি ভালো অঙ্ক করেন? তা তো হচ্ছে না। ঠিক, মানে ক্লাস 2 এর ছেলেটি কি করে তাহলে বুঝাবি অঙ্ক করে? তাহলে সেই বোঝার জন্য একটা সার্বিক লেভেল অবধি তো আমাকে পৌঁছতে হবে। তো সেইখানে আর্ট ফর্মের একটা জায়গা আছে যেখানে আমাকে পৌঁছতে হবে, যে এই আর্টটা আমি পৌঁছতে পেরেছি। এবং সিনেমা একটা বড় সহজ জিনিস আছে, সিনেমা সবাই বোঝে, যার জন্য সব বিষয়ে আলোচনা হয়, সিনেমা সব বিষয়, মানে মানুষের সমস্ত আছে, মানে একতলা থেকে 30 তলা অবধি সিনেমা আলোচনা সবাই করতে পারে, ক্রিকেট ফুটবলের মতো। যে জিনিসটা সহজভাবে বোঝা যায় এবং সেই সহজ জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই এখন সবাই চেষ্টা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দিনের পর দিন একটা খুব সস্তা জিনিসকে মানুষ প্রশ্রয় দিয়ে যেটাকে পপুলার করার চেষ্টা করা হচ্ছে, খুব সস্তা গিমিক, সস্তা ইমোশন, এবং যেটা মানুষ খুব কান্না কাটি, অত্যন্ত মোটা দাগের ইমোশন দিয়ে লোকে, এবং সেটা মানুষ সেরকম হয়ে গেছে এখন, দর্শক সেই পথে মানে ওরিয়েন্টেড হয়ে গেছে সেইভাবে, হয়তো সেই জন্য আমি প্রডিউসার বলেছিলেন, কিন্তু আমি সেটা মানি না এখন। প্রথম ছবিতে বিল্লু রাক্ষসের মতো একটা বিষয়, এটা কিভাবে আসলো, মানে কোথা থেকে শুরু হলো এই বিষয়টা যে এটা নিয়ে আমি ছবি করব? এটা আমি দেখেছি, আমি যখন প্রায় বিল্লু রাক্ষস যখন করেছি 2015 সাল, আমার প্রাইস ওয়াটারে, তখন প্রাইস ওয়াটার কোম্পানিতে যখন চাকরি করি, আমার 10 বছর হয়ে গেছে। এখন এমএনসিতে 10 বছর চাকরি করছি। আমি দেখছি প্রচুর মানুষ প্রচুর স্বপ্ন নিয়ে শুরু করে। একটা ছোট ছেলে যখন ক্লাস 7-8 থাকে, তার মামা থেকে গান শেখান, গিটার শেখান, সরোদ শেখান, সেটা যেন শেখার জন্য শেখায় আমি দেখেছি। মানে সেই ছেলেটি যখন ভাবছে আমি সরোদ নিয়ে কেরিয়ার করবো বা সরোদ বাজাবো, আমার ভালো লাগে সরোদ নিয়ে, সেই ছেলেটি আর সময় পায় না। তার পড়াশোনার চাপ, তার খেলাধুলা, কিচ্ছু সে সময় পায় না, শুধু পড়াশোনা করে যাচ্ছে। সেমনি চাকরির ক্ষেত্রে আমি দেখেছি প্রচুর মানুষ চাকরির ক্ষেত্রে এসে আর কিছু পাচ্ছে না, সমস্ত কিছু ভুলে যাচ্ছে, এবং দিনের শেষে সেই শুধুই টাকা রোজগার, টাকা রোজগার, টাকা রোজগার। টাকা রোজগারটা হলো, করলামটা কি আমি টাকা রোজগার করে? সেই তো রোজ, মানে 60 বছর অবধি আমি টাকা রোজগারের পেছনে দৌড়চ্ছি, আমার নেশা হয়ে গেছে আমার ব্যাংকে কত টাকা জমলো। বা এই ব্যাপারটা থেকে আমার তখন মনে হয়েছিল যে সত্যি করেই যারা কিছু করতে চায় তারা কীভাবে সারভাইভ করবে। তো বিলু ঠিক এইরকমই একটা চরিত্র আমার মনে হয়েছিল আমি ডেভেলপ করব, যে নিজের গানকে ক্যারিয়ার করতে চায়, কিন্তু আমার সমস্যা হলো আমি গানকে ক্যারিয়ার করতে চাই, এবার টাকাটাও রোজগার করতে চাই, আবার আমি বউকেও সাথেও আমি তার স্বপ্ন পূরণ করতে চাই, আমার ছেলেকেও ভালো জায়গায় রাখতে চাই। এই যে একটা সাংঘাতিক খিদে এখন নর্মাল ওয়ার্ল্ড কনজিউমারিজমের ক্ষেত্রে ডেভেলপ করে গেছে, এটা একটা সাংঘাতিক জায়গায় যাচ্ছে। এই কালকেই এক ভদ্রলোক বলেছেন 80 ঘন্টা কাজ করতে হবে, তার আগে এক ভদ্রলোক 90 ঘন্টা কাজ করতে হবে, তার আগে একজন বলেছেন 70 ঘন্টা কাজ করতে হবে। তো হিসেব করে দেখছেন যে সপ্তাহে কতক্ষণ কাজ করতে হবে। তো এই যে জায়গাটা যত বাড়বে, বিলুটা তত বেড়ে যাবে, এবং প্রচুর মানুষ, খবর বেরোয় না, প্রচুর মানুষ মারা যাচ্ছে, প্রচুর মানুষ সুইসাইড করছে, প্রচুর মানুষ। এবং কী হচ্ছে, এই অনেকটা একটা প্যারালাল ভার্টিক্যাল আছে। তো আমি চাকরি করি মানে আমার একটা মাইনে আছে, আমাকে কিছু একটা করতে হবে, ফলে আমি একটা বড় গাড়ি কিনে ফেলছি ইএমআই দিয়ে। সেই চাকরিটা আমি নিতে পারছি না 3 বছর বাদ, আমার ইএমআই 15 বছরের বা 10 বছরের, বড় বাড়ি কিনে ফেলেছি। এবার আমি কী করবো? আমি হাঁসফাঁস করছি, এখান থেকে বেরোতে পারছি না। আমার সন্তানের ভবিষ্যৎ আছে, সেটাও মিনিমাম একটা বিরাট স্ট্যাচারে দিতে হবে তাকে, তার চারপাশের কলিগরা সেই অনুযায়ী তারা চলছে।
80% সফল হচ্ছে, 20% সফল হচ্ছে না। যদি একটা লার্জ নাম্বার ধরি, 20% মানে অনেক। এই বিলুর এই 20%-এর মধ্যে আছে। বিলুর যেরকম লড়াইটা, যে জীবনের সব দিকগুলোই চাই সেগুলোকে ঠিক রাখা এবং সেটাকে একসাথে নিয়ে চলার জন্য যে স্ট্রাগলটা, আপনি ফিল্মে প্রফেশনে এসেছেন, এটাকে কি ফুল টাইম প্রফেশন ভাবে? আপনি বললেন এখনও আপনি কর্পোরেট আবার জয়েন করেছেন, সেখানে আছেন, মানে ফুল টাইম প্রফেশন হিসেবে কি ফিল্ম জগৎটা সিকিউর নয় অন্তত আমাদের এই অংশে? একদমই নয়, এটা একদমই নয়। ফিল্ম করতে গেলে সঙ্গে একটা কিছু আইদার তোমার বেসটা ভালো হতে হবে, অথবা আমার যথেষ্ট টাকার যোগান থাকতে হবে অন্য কোথাও থেকে। যদি না আমি কন্টিনিউয়াসলি, খুব কম লোক আছেন যারা কন্টিনিউয়াসলি সিনেমা করে যাচ্ছেন বা এবং সেখানে সিনেমা আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, এবং মানুষ হিসেবে হয়তো আপনাকে বদলেও যেতে হবে। আপনি যা বিশ্বাস করেন না সেটা লোককে বলতে হবে, বলে সিনেমাটাকে চলার জন্য ব্যবস্থা, মানে আপনার যা করা দরকার করতে হবে। এটা তো বলে কিছু না, আপনি ভালো আপনার বাঁচতে হবে। আপনি সিনেমা প্রফেশন এসছেন, সে কর্পোরেটও তাই, মানে সবসময় যে ক্লায়েন্টকে যা বলা হয় তা সত্যি হয় না, কিন্তু আপনাকে কাজ করতে হবে সেইভাবে। পিউপাতে আপনি যে ধরনের ছবিটা তুলে এনেছেন সম্পর্কে, সেই সম্পর্কের ছবিটা তুলে আনার ক্ষেত্রে ইন্সপিরেশন কি আপনার নিজের লাইফে কোথাও পেয়েছেন? কিছুই আমার সব ছবিতেই আমি নিজে কিছুটা থাকি সব সময়, নাহলে ছবিটা রিয়েলিস্টিক হয় না, বা আমার মতো করে আমি বানাতে পারি না। তো নিজে চেষ্টা করেছি বানাতে। আমি যে লেটেস্ট ছবিটা করেছি, পলিটিক্যাল থ্রিলার করেছি, গাজনের ধুলোবালি, ওটা ওই ছবিটাতে কিছুটা আলাদা আছে, কিন্তু বাকি ছবিগুলোতে আই অ্যাম অলওয়েজ দেয়ার টু সাম এক্সটেন্ট। চারপাশে আমাদের যা পরিস্থিতি, মানে আমাদের শহরটাই আমি যদি এক্সটেন্সিভলি ধরতে গেলে, মানে সারা পৃথিবীর কথাই যদি বলতে হয়, রাজনৈতিক, সামাজিক এবং আমাদের শহরে, আমাদের রাজ্যে যেভাবে যে পরিস্থিতি, সেইগুলো কি মানে আপনাকে কতটা ভাবায়, বিশেষ করে ক্রিয়েটিভ স্পেসে সেগুলোকে আনার ক্ষেত্রে বিষয় হিসাবে? মানে আমি মানুষ হিসাবে কতটা আপনাকে খুবই খুবই যন্ত্রণা দেয়, খুবই যন্ত্রণা দেয়, কিন্তু কিছু করতে পারি না বলে আরও যন্ত্রণা দেয়। হাত পা বাঁধা, আমিও বিলু আর কি, ওই সব কিছু নিয়ে চলতে হবে। যখন আমি দেখলাম সব কিছু চলছে, আবার আমাকে কর্পোরেটে ব্যাক করতে হলো। কিন্তু সার্ভাইভালটা তো মেইন বিষয়। আমার সন্তানের মুখ, আমি এটা শুনতে চাই না যে আমার সন্তান আমাকে বললো, বাবা তোমার জন্য আমি এটা করতে পারলাম। সেই দিকটা আমাকে দেখতে হয়, সেটা আমি সাহস করে তাকে বলতে পারি না, তুমি তোমার ব্যাপারটা দেখে নাও। তো ফলে আমিও সবার মতোই ভণ্ড, ফলে যন্ত্রণাটা ওইখান থেকে ভীষণ আসে। আর সমাজের কথা বলতে গেলে এমন একটা জায়গায় পৌঁছেছি, মনে হয় না খুব ভালো কিছু দেখে যেতে পারবো জীবদ্দশায়। আমাদের সমাজে প্রতিনিয়ত নানা রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, বিশেষ করে টেকনোলজির ক্ষেত্রে একটা হিউজ পরিবর্তন। এবং আমার মানে আপনি যে কাজটা করেন, সেই কাজটার সাথে টেকনোলজি একটা একদম মানে ছাড়া সম্ভব নয়, মানে হিউজলি মেশিনারি ওরিয়েন্টেড একটা বিষয়। সেক্ষেত্রে এই যে বদলগুলো আসছে টেকনোলজির ক্ষেত্রে, বিশেষ করে এখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিষয় অলরেডি এসে গেছে এবং আগামী দিনে সেটা আরও বড়োভাবে আসতে চলেছে, তো সেরকমই মনে হচ্ছে। মানে আপনার কি মনে হয় সেটা কি মানে আমাদের এই অংশে কতটা প্রভাব ফেলবে? আমি একটা জিনিস বিশ্বাস করি, ইফ ইউ ক্যানট চেঞ্জ দ্য সিস্টেম, ব্রিং দ্য চেঞ্জ ইন ইউর সেলফ। কারণ এত বড় একটা গ্লোবাল টেকনোলজিক্যাল রেভলিউশন, যেটা ফোন এনে দিয়েছে মানুষের মধ্যে, কম্পিউটার এনে দিয়েছে মানুষের মধ্যে, আজকে জেনারেটিভ এআই এসছে, এখন জেন এআই এসছে, তারপরে আরও আসবে, দিনের পর দিন পাল্টাবে। এটা পাল্টাতে কেউ পারবে না। এর সাথে বিরাট বিজনেস যুক্ত আছে, বিরাট টেকনোলজি যুক্ত আছে, বিরাট অ্যাডভান্সমেন্ট যুক্ত আছে। এবং তাতে আমি একটা দেখতে হবে এখানে আমি কী করে কাজ লাগাতে পারি। এবং এআই দিয়ে সিনেমা করা, এই এআই দিয়ে স্ক্রিপ্ট জেনারেট করা, আমার মনে হয় না এটা খুব, যে আমার ব্যক্তিগত ধারণা, সিনেমার ক্ষেত্রে এআই যে খুব সাকসেসফুল হবে তা নয়। যেখানে যেখানে সাকসেসফুল হবে সেটা লেভারেজ করা উচিত সিনেমাটা ভালো করার জন্য। মানে সেটা কি মানে আমি দেখছি একটা চরিত্র হেঁটে যাচ্ছে, সেই চরিত্রটা আসলে কেউ নয়। এটা কোনো দিনই কোনো মানুষকে আমি জানি না, হয়তো আমি মনে হচ্ছে নেক্সট 50 বছর এটা কেউ অ্যাকসেপ্ট করবে, মানে আমি জানি এটা কেউ নয়। না, এই যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টা বা এই যে ক্ষমতাটা আসছে টেকনোলজির হাত ধরে, সেটা কি হিউম্যান এফিসিয়েন্সিকে কোথাও গিয়ে প্রভাব করবে? বা কিছু কিছু সেক্টরে করবে, অবশ্যই করবে। কিছু কিছু সেক্টরে আরও কাজ বাড়বে, ফলে ওটা ব্যালেন্স আউট হবে। কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি করবে, অলরেডি করতে শুরু করেছে। বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রচুর জিনিসের উন্নতি হবে,
আমি বলছি ল্যান্ডস্লাইড প্রেডিকশন, আর্থকুইক প্রেডিকশন, রেন প্রেডিকশন, ক্লাইমেট চেঞ্জ প্রেডিকশন, একটা দিকে আমি বলছি এগুলো কিন্তু অনেক স্পেসিফিক অ্যাকিউরেট হয়ে যাবে থ্রু এআই দিয়ে। এআই মানেই শুধু একটা চরিত্র কথা বলছে বা একটা ছবি আঁকছে তা তো নয়। এআই একটা ইনপুট থাকে, তার ভেতরে নিউরাল নেটওয়ার্ক ম্যাথমেটিক্যাল মডেল থাকে, তার বাইরে আউট থাকে, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং। আমি কীভাবে সেটাকে শেখাবো সেটা আমার উপর ডিপেন্ড করছে বা আমার আউটপুটের উপর ডিপেন্ড করছে। তো সেই ক্ষেত্রে আমার এআইটাকে আমি কীভাবে কাজে লাগাতে পারি, কীভাবে আমি এটাকে ইউজ করে বড় করতে পারি, আমার নিজের ক্ষেত্রে কী হতে পারে সেটার দিকে আমার নজর দেওয়া উচিত, সেটা মনে হয়। একটা জিনিস এই মুহূর্তে এখানে বসে আপনার সাথে কথা বলতে বলতে একটা জিনিস মনে হচ্ছে যে এই যে শহরের যে অংশটায় আমরা বসে রয়েছি বা আপনি আপনার বাসস্থান যে অংশটাতে, এই যে অংশটা বা এর চারপাশে সার্কামস্টেন্সেস, পরিবেশ, মানুষের চলাফেরা, দৈনন্দিন জীবনযাত্রা, তার মধ্যে দাঁড়িয়ে যখন যদি কোনো আমি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলকে ধরতে চাই বা দেশের একটু ইন্টেরিয়ারকে ধরতে চাই, সেটা কি একটা বাধা? মানে আমি চারপাশে তো সবসময় এই পরিবেশটা দেখছি, মানে আমি যদি একটা সিনেমার ক্ষেত্রে, ফিল্মের ক্ষেত্রে বা যে কোনো গল্পের ক্ষেত্রে যদি একটা, মানে সেই বাধাটা কি করে অতিক্রম করার কথা আপনি কি করেন? কোনো বাধা বলে মনে হয় না। সিনেমা শুটিং আমি গ্রামের বিষয়বস্তু তুলতে চাই, সেটাই কিন্তু সেটা সামগ্রিকভাবে কি বিষয়বস্তু তুলতে চাই এটা তো একটা বাধার জায়গা সবারই ক্ষেত্রেই হচ্ছে, সারা দেশ জুড়ে হচ্ছে। ফলে সেইখানে দাঁড়িয়ে সেরকম ফিল্মমেকার কোথায়, যেখানে জেলে চলে যাচ্ছে মানুষ নিজের দেশের কথা বলতে গিয়ে, সর্বস্ব খুইয়ে 12 বছরের জেল হয়ে গেছে, তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হয়ে গেছে, মানুষ লড়াই করছে ভীষণভাবে। কিন্তু আমাদের দেশটা না সবাই খুব, আমার মনে হয় খুব ইন্ডিভিজুয়াল ইয়েতে, মানে আর্টিস্টরা খুব ইন্ডিভিজুয়াল জায়গায় কনফাইন্ড হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রচুর মানুষ আছে যারা কিন্তু নিজের কথা তুলে ধরছে, তারা মারা যাচ্ছে, তাদের গুলি করা হচ্ছে, তারপরেও তারা তুলে ধরছে। এইখানে একটা বড় আশা আছে যেটা আমি নিজে করতে পারি না, সেটা আমি এদের থেকে উদ্বুদ্ধ হই। তো এই বিপ্লবটা কোথাও অগোচরে চলছে, যেটা চলুক, এটাই হয়তো পরিশুদ্ধির কাজ করবে একদিন বড় হয়ে। কিন্তু গ্রামে কাজ করাতে এমনি কোনো অসুবিধা নেই। আমি গ্রামে গিয়ে আমার একটা পুরো ছবি গ্রামে শ্যুট করেছি, গাজনের ধুলোবালি বলে। গাজনের ধুলোবালির কথা একটু আসবো, যে মানে ওটা তো তৈরি হয়ে গেছে এবং আগামী কি চিন্তা ভাবনা রয়েছে, কিভাবে ওটা তৈরি হয়ে গেছে? আমাদের কিছু কাজ আটকে আছে, কিছু জায়গায় পোস্ট প্রোডাকশনটা আটকে আছে, ওটা আমরা শুরু করব খুব তাড়াতাড়ি। তো ওই জায়গাটাই আমরা একটু ওয়েট করছি। তারপরে আর কিছু চিন্তা ভাবনা করেছেন, মানে ওটার পরে? আমার জুনের 20 তারিখ সম্ভবত আমার একটা ছবি রিলিজ আছে, গুড বাই মাউন্টেন বলে, যেটা ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋতুপর্ণ সেনগুপ্ত অভিনয় করেছেন। আর আপাতত আর কিছু নেই। আমি ভাবছি এই দেখা যাক, সময় সুযোগ পেলে। এখন খুবই প্রেশার, আমি যে অফিসে কাজ করি সেখানে, তো সেই প্রেশারের মাথা তুলতে পারি না আমি। তো ভবিষ্যতে কখনো কর্পোরেট থেকে পুরোপুরি ফিল্ম ডিরেকশনের প্রফেশন করার কথা ভবিষ্যৎই বলবে। এখন এই মুহূর্তে জানি না কোম্পানি আমাকে কতদিন রাখবে, আমি কতদিন থাকবো। যদি কিছু না থাকে তখন তো আমাকে করতেই হবে কিছু একটা। তো এখনো কিছু ভাবে আমি ভাবিনি। আপনার একটা অন্য ইন্টারভিউতেও শুনছিলাম যে মানে ওই প্রফেশনালি ফিল্ম করতে গেলে যে কন্টিনিউয়াস একটার পর একটা ছবি করে যাওয়া, সেইটা বোধহয় আপনি সেটার সাথে খুব একটা কি আপনি না, আমি চাইলেও আমাকে কেউ ছবি করতে দেবে না, কারণ আমার প্রযোজক জোগাড় করতে অনেক সময় লেগে যায়। কিন্তু আমার ছবি ব্যবসাও করেছে, আমার ছবি প্রায় সব ছবি পুরস্কৃত হয়েছে ভালো জায়গা থেকে, আমার ছবি ভালো প্রশংসিতও হয়েছে ক্রিটিক মহলে। তা সত্ত্বেও কোনো একটা অজ্ঞাত কারণে প্রযোজকরা পেছিয়ে যান আমার সাথে কাজ করতে। সেটা কি কারণ মনে হয়? সেটা আমি জানি না কি কারণ। বহু মানুষ আছেন যারা আমাকে অ্যাডভান্স করেছেন, তারপরে নানান রকমের দান দিক থেকে শোনেন কথাবার্তা, তারপরে পেছিয়ে যান হয়তো। তো অনেক কিছু পেরিয়েই বলছি, ছবি করাটা একটা যুদ্ধের মতো জায়গায় তৈরি হয়েছে। সেই ছবি তৈরি করাটাই একটা যুদ্ধ আমাদের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এখন তো নানান রকমেরভাবে ছবি তৈরি হচ্ছে। আমার খুব অত্যন্ত বন্ধু সোনাল কুমার শশীধরন যে সেক্সি দুর্গা বানিয়েছে, চোলা বানিয়েছে, ভ্যানিসে গেছে, রটারডামে প্রাইজ পেয়েছে, লোভাস টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে। সে তো 7 জন মিলে ছবি করে। তো আমি হয়তো ডিফারেন্ট ফর্মে ছবি করার চেষ্টা করব, দেখা যাক এখন কি করা যাবে, কিছু এখনো ভাবিনি। তো কাজ করার ইচ্ছে তো আছে, বড় সত্যিই আছে ভালো কাজ করার, কিন্তু কবে করতে পারবো, আদৌ করতে পারবো কিনা সেটা জানি না, এই মুহূর্তে কিছু ভাবছি না। ওটিটি মাধ্যমে আপনার কি আসার ইচ্ছা বা সেরকম কোনো সুযোগ কিছু কি হয়েছে? না, সুযোগ কিছু হয়নি আমার। ওটিটিতে আমি অল্প চেষ্টা করেছিলাম, খুব যে চেষ্টা করেছিলাম তাও নয়।
এখনো পর্যন্ত কোনো কাজ তো হয়নি আর কি। বড় পর্দা আর ওটিটি, যেটাকে ম্যাক্সিমাম লোক হয়তো মোবাইলেই দেখে, জিনিসটা একদম ছোট একটি পর্দাতে, মানে আপনার কি ওই পর্দার জন্য কিছু তৈরি করার বিষয়টা ক্রিয়েটিভলি আপনি মানে হ্যাঁ, আর্জ পান? আমি করতে চাই। হ্যাঁ, না সবাই যে মোবাইলে দেখে তা নয়, কারণ এত সিরিজ হিট হচ্ছে, এত সিরিজ তৈরি হচ্ছে, তারা তো সেগুলো তো ভালো বাড়িতে এখন টিভিতেও তো সবারই স্মার্ট টিভি। এবার কারা, আমি নেগেটিভ এক্সাম্পলগুলো বাদ দিয়ে বলছি, ওটিটির ভালো ভবিষ্যৎ, ওটিটিতে অনেক ফ্রিডম পাওয়া যায় কাজ করার জন্য, যদিও ফ্রিডমটা এখন কন্ট্রাক্টেড হচ্ছে, কিন্তু এই ফ্রিডমটা খুব ইম্পর্টেন্ট ওটিতে কাজ করার জন্য। যে আমি যা বলতে চাই একদম সম্পূর্ণরূপে বলতে চাই, সেখানে কোনো সেন্সরশিপ নেই, সেখানে কোনো আলাদা করে ভাবার দরকার নেই, আমি আমার কথা বলতে পারবো। ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট অফ ওটিটি। আর এখন বরঞ্চ উল্টোটা আমি বলবো, এখন বাড়িতে লোকের যে টিভি সাইজ হয়ে গেছে, 62 ইঞ্চি 32 ইঞ্চি কত সব বড় টিভি হয়, সেই টিভিতে হলের মতোই ওরা দেখতে পাচ্ছে সেই টিভিতে, এবং সাউন্ড সিস্টেমও খুব স্ট্রং হয়ে গেছে। ফলে সেখানে আমার কোনো, ওই আমি বলছি, যা আমি পাল্টাতে পারবো না সেটা ভেবে লাভ নেই, সেখানে আমি কীভাবে নিজেকে পাল্টাই সেটা দেখা যাক। কারণ এখন আমার বেঁচে থাকাটা না, আমার মতের বিরুদ্ধে বেঁচে থাকতে হচ্ছে। এবং যা যা ছোটোবেলা থেকে শিখেছি, আমাকে একজন ভদ্রলোক বললেন, খুব উঁচু চাকরি করেন ভদ্রলোক, তিনি আমাকে বললেন, লেখাপড়াটা এখন যেটা করছে তোমাকে পেছিয়ে দিচ্ছে। কী করে পেছিয়ে দিচ্ছে? তুমি কি করতে পারবে না সেটা বলে দিচ্ছে। তোমার বিবেক তৈরি হচ্ছে, তোমার শিক্ষা তৈরি, তোমার বোধ তৈরি হচ্ছে, যেগুলো থাকলে তুমি আর পয়সা রোজগার করতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। চারপাশে দেখো, আমি তো যা দেখে এলাম ওই চারপাশে কিছুদিন, মানে অট্টালিকার সমান বাড়ি, এই বাড়ি, তাদের বোধ বুদ্ধি রুচি সে কিছুই পায়নি, শুধু ভয় দেখিয়ে এই করে তাদের রোজগার করছে। শিক্ষার সেটা পারত করতে, ফলে শিক্ষাটা বন্ধ হয়ে যাবেই ভালো একটা এই মুহূর্তে। একটা স্ট্রং বোধগুলো যাতে জন্ম না নেয়, টাকা রোজগার করার জন্য যা দরকার সেগুলো শেখা নেওয়া ভালো, এবং সেটার জন্যই এগিয়ে যাওয়া ভালো। এই যে বিষয়ের কথাগুলো বলছেন, সেক্ষেত্রে কি আমাদের দেশ বা আমাদের দেশের এই অংশটা, আপনি বিদেশে বেশ কিছুটা সময় কাটিয়েছেন জীবনের, মানে আমরা কি পিছিয়ে, নাকি আমরা যেরকম বলা হয় যে আমরা নাকি খুব উন্নয়নশীল, আমি দেশের গোটা দেশের কথা বলছি, আপনি যদি বাইরের কনটেক্সটে, ইকোনমিক্যালি তো ইন্ডিয়া গ্রোয়িং কান্ট্রি অবভিয়াসলি, বাট আপনি যে বিষয়গুলো একটু আগে বলছিলেন যে সেই, বলতে পারবো না এখন এই জন্য যে বিস্তর একটা, আমি খুব আশাবাদী নই, এইটুকু আমি বলতে পারি। আশাবাদী না? হ্যাঁ, কারণ আমি যতদিন বিদেশে ছিলাম, বিদেশেও কি সব কিছু বিদেশে আছে, একটা দেশ, একটা রাজ্য, একটা বাড়ি, যেখানে ভালো খারাপ এটা নিয়ে কোনো তর্ক করে লাভ নেই। আমি বলছি যেটা ভালো করা যায় সেই ভালো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় ফিজিক্সে একটা টার্ম আছে ভেক্টর কম্পোনেন্ট, হচ্ছে দুদিক থেকে টানছি, দিকটা বেশি হয় সেদিকটা বেরিয়ে যায়। ভেক্টর কম্পোনেন্টটা কোথাও যেন নেগেটিভিটিকে প্রমোট করে ফেলেছে, এবং এতটাই নেগেটিভ দিকে চলে গেছি অ্যাক্সিসের, সেটাকে জিরোতে আনাও এখন খুব জায়গা। এবং এইখানে বাচ্চারা যারা পড়াশোনা করছে, যারা বড় হচ্ছে, কোরিয়া, নর্থ কোরিয়ার মতো দেশও তো বেঁচে আছে, ওই রকম ফ্যাসিস্ট রাশিয়া বেঁচে আছে। ফলে সবাই সবারই মতো করে লড়াই করছে তাদের নাগরিক, আইদার ওই দলে চলে গিয়ে নিশ্চিন্তে থাকা যাচ্ছে, এবং সেখানে আবার আপনার বিবেক বুদ্ধি রুচি, সেখানে যাবো না ঠিক জায়গায় যাবো। একটা দল করলেই যে খারাপ তা তো নয়, আপনি কীভাবে সেই দল করছেন, কীভাবে সেই দলের মধ্যে আছেন, কীভাবে আপনার মতামতকে প্রকাশ করছেন, কীভাবে আপনি নিউট্রালিটি মেনটেন করে ভালোকে ভালো, খারাপকে খারাপ বলছেন, তারপর কিছু ডিপেন্ড করে। এই মানুষগুলোর খুব দরকার বলে আমার মনে হয়, যারা খুব কমে যাচ্ছে। যেটা যে কথাটাই বললেন, যে মানে সেটা আমাদের এই শহরে দাঁড়িয়ে বা এই রাজ্যে বা এই দেশের এই অংশে দাঁড়িয়ে শিবিরে ভাগ হয়ে যাওয়াটা একটা খুব মানে অবভিয়াস একটা জায়গায় চলে যাচ্ছে, মানে হতেই হবে, না হলে কোনো না মানে পলিটিক্যালি দাগিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষকে, তুমি এই না হলে ওই না হলে ওই না হলে ওই। এই জায়গাটা আমার মানে আপত্তি বলাটাও আন্ডারস্টেটমেন্ট, মানে আমরা খুবই, মানে এটা নিয়ে আর কথা না বলাই ভালো আর কি। মানে ক্রিয়েটিভলি কি সেটা আপনি একটা আপনার নিজের কাজের ক্ষেত্রে কখনো থ্রেট হিসাবে বা কোনো সমস্যার জায়গা হিসাবে পেয়েছেন? না, সো ফার পাইনি। আমাদের মতো যারা নেক্সট জেনারেশন, যারা আসতে চাইছে ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে, সেটা ফুল প্রফেশন হিসাবেই হোক বা পাশাপাশি একটা কাজের পাশাপাশি শখ হিসাবেই করতে চাইছে, তাদেরকে কি বলবেন? মানে তারা কতটা আশা নিয়ে এই জগতে আসবে? বিশেষ করে আমি আশাহত করবো না। দেখুন, সিনেমা, আমি সব কিছুর পরেও সিনেমা এমন একটা জিনিস যেটা একাই বানিয়ে ফেলা যায়, আবার খরচা হয়তো হবে, কিন্তু এখন তো একটা ট্যানজেন্টের মতো ছবি হয়েছে আইফোনে। এবার আমাকে আগে বেসটা তৈরি করতে হবে সব কিছু। আমি বাবা সিনেমা বানাই, আমি বিজনেস বুঝি না, এটা সময় আর নেই। এখন সমস্ত কিছু একটা প্যাকেজ হিসেবে, মানে আমি আর্টিস্ট, এই ব্যাপারটা আস্তে আস্তে যারা মনে করছেন তাদের আমার যথেষ্ট আমার সম্মান শ্রদ্ধা সবই আছে, এবং তারা সেই মাপের আর্টিস্টও নিশ্চয়ই। কিন্তু সেই আর্টিস্ট আমি একটা, যেহেতু আমার অন্য জায়গা থেকে টাকা নেবার ব্যাপার আছে, সেক্ষেত্রে আমি কিচ্ছু কেয়ার করবো না, আমি আমার মতো করে বানিয়ে দিলাম,
সেই ব্যাপারটা হয়তো এখন আর নেই, এবং সেটা বানালে নিজের মতো করে বানাও। আমি বলছি তাহলে 10জন লোককে বলুন আপনি যে আপনি এরকম একটা বানাতে চাইছেন, আমাকে হেল্প করুন, তারাই হেল্প করে, খুব ভালো। কীভাবে আপনি একটা প্রজেক্ট এক্সিকিউট করছেন সেটা সম্পূর্ণ আপনার ওপর। রাস্তা অনেক আছে, 6জন মিলে 7জন মিলেও ছবি বানানো যায়, ভালো ছবি বানানো যায়, কিন্তু মুশকিল হচ্ছে যে তুমি বললাম সিনেমা সবাই বোঝে ক্লাস 2 থেকে ক্লাস 12 অবধি বা আরও ওপরে, একদম উপরের লেভেল অবধি। ক্রিকেট ফুটবল সবাই বোঝে, সবাই করতে শুরু করে দেয় এটা, নিজেকে অ্যানালিসিস বা করে না যে আমি আদৌ ছবিটা ভালো বানাতে পারি কি না। আমাকে নিজেকে নিয়েও প্রশ্ন আছে, সেটাও আমি বলছি, সেটার কথা নয়, কিন্তু আমি তাও বলবো অনেকেই আছেন যেটা করছে যেটা বাকিদের ক্ষতি হয়ে যাচ্ছে। সেটা আগে দেখতে আমি সত্যি করে আমি সিনেমাতে ভালোবাসি, তার মানে সিনেমাতে ভালোবাসার অনেক ব্যাপার আছে। আমি ডিরেক্টর, আমি সবাইকে কাট বলবো, আমার আন্ডারে সবাই কাজ করবে, আমার কাগজে নাম বেরোবে, এই ভয়েসেসগুলো কাজ করে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে আসার আগে, যাদের দেন ফিল্ম। এই যে আমি একটা জিনিস করবো, আমি একটা ইন্টেলেকচুয়াল হবো, আমি ডিরেকশন দেবো, আমি তোমার সব নাম করা লোককে বলবো আপনি ওখানে বসুন, আপনি বানান। এই ভয়েসেসগুলো সাংঘাতিক কাজ করে। সিনেমার জন্য তারা আসে না, তারা এইসব করবার জন্য আসে, 10টা লোককে বলবে আমি ফিল্ম মেকার, তাই জন্য আসে। তার জন্য ফিল্মগুলোও কিন্তু দাঁড়ায় না, ওরা দাঁড়ায় হয়তো। সেইটা খুব ইম্পর্ট্যান্ট, নিজেকে অ্যানালিসিস করে 5জনের মধ্যে কতজন সত্যি করে ফিল্মটা ভালোবেসে আসছে এবং ফিল্মটার ক্রাফট তার কতটা আয়ত্তে হতে পারে। আমি এখন আয়ত্তে না থাকলেও আয়ত্ত হয়ে যাবে, আমি বলছি হতে পারে, সেটা কিন্তু শিক্ষা রুচির ওপর ডিপেন্ড করে এবং নিজের অ্যাকুমেনের ওপর ডিপেন্ড করে, নিজের ভালোবাসার উপর ডিপেন্ড করে। তো আমি এখন প্রচুর ভালো ভালো ফিল্ম মেকারদের দেখি যারা দারুণ দারুণ কাজ করছে, এবং তারা ওই খুব কম কাজ করে কিন্তু দারুণ কাজ করছে। আমরা শেষ করব, মানে আমাদের এই আটপৌরে, আমাদের আটপৌরের মানে আমরা ট্যাগলাইন যখন ভাবছিলাম যেটা ট্যাগলাইন কি দেবো, তখন মানে আমরা ঠিক করি যেটা ট্যাগলাইন হবে যে আমরা নেই 10টা 5টা রোজকার দৌড়ে, আমরা আটপৌরে। আমরা যারা এইভাবে কাজ করতে চাইছি, বা বিশেষ করে আমাদের এই আটপৌরে এবং আমাদের যারা দর্শক, তাদেরকে কি বলবেন? মানে শেষ আমার একটা ব্যাপার খুব মনে হয়, খুব পজিটিভলি মনে হয় যে যারা নিজের টার্মসে বেঁচে থাকতে পারে তাদের থেকে খুশি কেউ হয় না, তাদের থেকে সুখীও কেউ হয় না। এই নিজের টার্মসে বেঁচে থাকার জন্য কিছু কম্প্রোমাইজ করতে হয়, কিছু জিনিস ছাড়তে হয়। ইফ ইউ আর রেডি উইথ ইট দেন বি উইথ দ্য ফ্লো। এটার পর আর কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, আমি 15 বছর বাদে আমার সর্বনাশ হয়ে গেলাম, এটা কেন করতে গেলাম, এই ভাবনাটা হলে হবে না। ফলে আমি 3 বছর চাকরি না করেছিলাম, আমি দেখেছি জীবন সত্যিই সুন্দর। এই ফ্রিডমটা এনজয় করা উচিত, নিজের কাজ নিজে করা উচিত। হ্যাঁ, যেটা ভালোবাসি তার উপর সত্যতা রেখে আমি কাজ করে যাব, আমার মনে হয় ভালোই হবে তাতে। সেখানে অনেক অনেক মানুষ আছে যারা এইভাবে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমার প্রচণ্ড রেসপেক্ট, প্রচণ্ড শ্রদ্ধা আছে। তো বি উইথ ইট। এইটা আমি একটা কথা বলেছিলাম, এটা খুব সুন্দর একটা লেখা লিখেছিলেন একজন ভদ্রলোক, তিনি বোধহয় নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির প্রফেসর। পার্সেল থেকে লেখা লিখেছিলেন যে সিনেমায় কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে আমার ছবিকে উনি বিশ্লেষণ করেছিলেন, খুব ইন্টারেস্টিং লেগেছিল। এখানেও একটি ছেলে করেছিল, রণদীপ নস্কর, খুব ভালো লেখে। কজ আর এফেক্টের মধ্যে আমি সবসময় এফেক্টকে প্রাধান্য দিই বেশি। অর্থাৎ আপনি কোথাও হাসটা দিয়ে হাঁটছেন, আপনার মাথায় কেউ ঢিল মারলো, আপনার মাথাটা ফেটে গেল, আপনি ওই মুহূর্তে কে ঢিল মারলো আর দেখবেন না, আপনি মাথাটা ফেটে আপনি ডাক্তারের কাছে দৌড়বেন বা কোথাও একটা তার শুশ্রূষা করবেন, কিন্তু কে ঢিল মারলে ব্যাপারটা তারপরে আপনার মাথার মধ্যে ইম্প্যাক্ট করবে, কিন্তু আপনি খুঁজে পাবেন না, সারা জীবনে হয়তো খুঁজে পাবেন না কে ঢিলটা মেরেছিল। এই যে এফেক্টটা আমার জীবনের একটা রিপল ফ্যাক্টর তৈরি করে। এই যে নন্দিনী পার্সেল পাচ্ছিল, কে পাঠাচ্ছিল সে কোনোদিন জানতে পারছিল না, শুরু হলো কিছুই যায় না, একবার এলো, দুবার এলো, একটা যখন রিপিটেড এফেক্ট তৈরি হয় সেটা সব কিছু ভেঙে দিতে পারে, তার ক্ষমতা সাংঘাতিক। যেসব সম্পর্ক আমরা দেখাই প্রচণ্ড স্ট্রং সম্পর্ক, প্রেম মানে তো হিংসে বলে আমার মনে হয়। মানে প্রেম বস্তুটা, আমি একজনকে ভালোবাসি বলে আর কেউ ওকে কিছু করতে পারবে না। হোয়াট ডাজ ইট মিন? এ তো পিওর হিংসে। প্রেম ইজ ইকুয়াল টু হিংসে, ফিজিক্যালি, শারীরিকভাবে বলো, মানসিকভাবে বলো। তুমি এ পাশে কেন গিয়ে বসছো, তোকেও তোমার গায়ে কেন হাত দিচ্ছে, আমাকে তুমি, তার জন্য আমার তার প্রতি ভালোবাসা কমে না, বা তার আমার প্রতি আর ভালোবাসা কমে না, কিন্তু সে আমাকে ভালোবাসে বলে আর কাউকে ছুঁতে পারবে না। এই বিষয়টা আমাকে খুব ইন্টারেস্টিং লেগেছিল, লাগে এখন, যে প্রেম অ্যাকচুয়ালি এটা হিংসের প্রতিশব্দ, যে আমি তোমাকে হিংসা করে ভালোবাসি। পার্সেল এখান থেকে আমার শুরু হয়, এই
মেথডটা এই ভাবনাটা থেকে সোর্স করি আমি। তারপরে দেখা যায় যে নন্দিনী ক্রমাগত পার্সেল পেতে থাকে এবং কার থেকে পার্সেল পাচ্ছে সে জানে না। আস্তে তার হাজব্যান্ড ভাবতে পারে যেটা তার পুরনো কেউ পাঠাচ্ছে, তার কেউ পাঠাচ্ছে, বা সেখান থেকে তাদের সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। অ্যাট দ্য সেম টাইম হাজব্যান্ডের একটা কোথাও সম্পর্ক আছে, সেখান থেকে সে সেটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এই সময় দাঁড়িয়ে তখন কিন্তু কিছুই ঘটেনি। আমি দেখিয়েছিলাম হসপিটাল ভাঙচুর হচ্ছে এবং প্রচণ্ড হচ্ছে। সেই সময় একটা মেডিকেল সিস্টেমের প্রতি, পুরো রাজ্যের মেডিকেল সিস্টেমটার ওপর বেস করে আমি ছবিটা বানিয়েছিলাম। এবং একটা কথাও ছিল, সিভিক ভলেন্টিয়াররা ডাক্তারি করতে বলুন এবারে। তো পার্সেল কাজটা এখানে খুব সমাদৃত হয়নি, বাট ইট ওয়াজ এক্সট্রিমলি অ্যাপ্রিসিয়েটেড বাই ক্রিটিক্স। এটা রামান, খুব নাম করা সাংবাদিক বলে, উনি কম্পেয়ার করেছিলেন মহানগরের সাথে। আচ্ছা, ছবিটি এখনও আছে, ইন্ডিয়ান এক্সপ্রেসে, ট্রিবিউনে আছে এটা, ক্রিটিসিজমটা মানে রিভিউটা। নিহারিকার ভাবনা হচ্ছে এটা তো সঞ্জীব বাবুর লেখা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, 1984 সালের একটা উপন্যাস, যেখানে একটা মামা ভাগ্নির ইনসেস্টিয়াল সম্পর্কের ওপর বেস করে, সেটা উপন্যাস থেকে অনেকটাই পাল্টেছি। কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে এই নেচার জায়গাটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লেগেছিল, যে একটা মানুষ নেচারের মধ্যে থেকে প্রেম, যখন একজন মানুষ তার এত ভালো নেচার, সে সমস্ত নেচারের মধ্যে নিজেকে বিলিয়ে দিচ্ছে, তার একদিকে নদী, একদিকে পাহাড়, একদিকে ভাস্ট ল্যান্ড, সেখানে কোথাও কিচ্ছু নেই, সেখানে হেঁটে যাচ্ছে, তখন সে মানসিকভাবে শান্তি পাচ্ছে, বাট ফিজিক্যালিটির জায়গায় সে কাউকে পাচ্ছে না। একটা বয়স, একটা যৌনতা, যে কথাটা বললে আমাদের এখানে রেড়ে করে সবাই তেড়ে ওঠে, অ্যাজ ইফ কারোরই ইচ্ছা হয় না, এটা খুবই অন্যায় ব্যাপার। সেখান থেকে আমার একটা জিনিস মনে হয়েছে যে এর বাউন্ডারিটা ঠিক কোথায়। এই জন্যই পার্সেলের কথা বললাম, প্রেমে একটা হিংসেটা মেনলি শারীরিকভাবে, যে আমি তোমাকে পাচ্ছি না, আরেকজন কেউ পাবে না। আমার প্রশ্ন হচ্ছে কেন? আমি বলছি না পেতে, কিন্তু উত্তর দিতে হবে কেন। মানে আমি বন্ডে সাইন করলাম, আপনাকে কিনলাম 40 বছরের জন্য, উল্টোটাও সত্যি। সমস্ত কিছু তো ম্যানমেড, আমরা তৈরি করেছি। হ্যাঁ, ম্যানমেড বলি এতদিন ধরে সভ্যতা চলে আসছে, সেটাও টিকে আসছে, সত্যি কথা। একটা জিনিস স্ট্রিমলাইন হতে হতে সব ঠিক আছে বলি আজকে টিকে আছে। এর বাইরে গেলে হয়তো কিছুটা ক্যাওস তৈরি হবে, যেটা হচ্ছে। অনেক মানুষ বৈপ্লবিকভাবে কিছু করতে চাইছেন, একটা ডিগ্রি অফ ক্যাওস বাড়ছে। তো সেইখানেই আমার কিছু প্রশ্ন আমি নিহারিকাতেও তুলেছি, এবং প্রশ্ন যে তুলেছি খুব তা নয়। মামা একটা অর্থোডক্স জেনারেশনকে রিপ্রেজেন্ট করছে, মামা চলে যায়, তার ইচ্ছে থাকা সত্ত্বেও সে ভাগ্নিকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু ভাগ্নি মামাকে ওয়াজ রেডি টু অ্যাকসেপ্ট মামা। তো সেইখানে যখন সমস্ত কিছু চলে যায়, সমস্ত মানুষ যখন একটা দিগ্ভ্রান্ত হয়ে যায়, সে আশ্রয় পায় প্রকৃতির কাছে। আমার মনে হয় তার কাছে সে সমস্ত কিছু দিতে পারে, এটা আমারও মনে হয়। আমার এখন খুব মনে হয় পাহাড়ে গিয়ে থেকে যাই, এরকম ভাস ল্যান্ডে গিয়ে থেকে, ম্যাকলাস্কিগঞ্জে গিয়ে আমি থাকতে চাই। এটা আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে একটু একা হয়ে যাওয়া ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে। চারপাশ এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয় এই মুহূর্তে দাঁড়িয়ে। সেখানে দীপাও হয়েছে। দীপা যে শুধু মামা তা তো নয়, যে তার কাছে সম্পর্কে, সে তার সন্তান মারা গেছে, তার হাজব্যান্ডের সাথে তার চলে গেছে, তার ছোটো কাকা তাকে মলেস্ট করার চেষ্টা করেছে, তার বাবা তাকে সন্তান বলে মানত না, তার মা মারা গেছে। একজন মানুষ একটা এটার্নিটিতে বিলং করে, তখন তার কাছে পরিবেশটা তার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। দ্যাট ইজ নিহারিকা। এই ছবিটা আমরা একদম সন্তান বড় করার মতো করে বানিয়েছিলাম। সেটা তো যে কোনো ছবি তো না, যে কোনো ছবি টানা 15 দিন শ্যুট করে, কেউ তো বড় হয় না 15 দিনে। এই ছবিটা আমরা 1.5 বছর ধরে শ্যুট করেছি। বর্ষাকালটা বর্ষাকালে গিয়ে করেছি, শীতকালটা শীতকালে গিয়ে করেছি, গরমকালটা গরমকালে গিয়ে করেছি, এবং একই জায়গায় আমি গরমকাল দেখাচ্ছি এবং বর্ষাকাল দেখাচ্ছি। খুব কম সিনেমাটা পাবে যে গরমকালে রুক্ষ নদী কিছু নেই, আবার বর্ষাকালে সেই নদীটাই ভরে, আর দ্বীপ একই জায়গায় বসে আছে। এ তো ভীষণ শক্ত করা। আমি বিলুরাক্ষসও খুব প্রিয় ছবি, আমরা বলেছিলাম, মানে বুদ্ধদেব দাশগুপ্ত বলেছিলেন না, মানে শেষ বাংলা ছবির মধ্যে এরকম ছবি উনি দেখেননি। এগুলো আমার বড় পাওয়া। আবার লোকে প্রিয় পাওয়া বলে আমার অনেক সেরা কাজ, বলে সেরা কাজ। এই মুহূর্তে মানুষ অনেকে বলছে যে নিহারিকাটাই আমার ভালো কাজ, আমি বলছি না। তো ভালো লাগে শুনতে, যেটুকু কাজ করেছি এগুলোই আমাদের পাওয়া। আমাদের তো আর বিরাট কিছু জায়গা নেই, এইটুকুই। মানে হ্যাঁ, নিহারিকাটা খুবই আমার কাছে কাজ। হ্যাঁ, হয়তো নিহারিকা 2 আমার করার কথা মনে হচ্ছে।
এই আমি কিছু কথা বলছি ও জানি না কীভাবে নেবে, মানে মানে সম্পর্কটা আমার সবসময় মনে হয় ইনভেস্টমেন্ট আর ইমোশনের ব্যালেন্স। সেটা একজন মাও যে সন্তানকে ভালোবাসেন বা একজন বাবাও সন্তানকে ভালোবাসেন, ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, কিন্তু কোথাও যেন ভেতরে থাকে বড় হয়ে আমাকে দেখবে তো, তাই ইনভেস্টমেন্টটা করি। অর্থাৎ কোনো সম্পর্কই পৃথিবীতে কোথাও নেই বিশুদ্ধ চাকরি, কোনো সম্পর্কই বিশুদ্ধ হয় না। ওই সম্পর্কের মধ্যে কিছুটা সেলফিশনেস, কিছুটা ইচ্ছা আমার সন্তান আমাকে দেখবে তাই ওকে ইনভেস্ট করছি। বাবা তুই চলে যাস না, তুই দেখবি তো আমাদের। আর কেন দেখবি? ওর জীবনটা তো ওর, তোমার জীবনটা চলে যাবে। এই বিদেশেটা নেই, আমাদের আছে। তাই আমি বলছি কোনো সম্পর্কের মধ্যেই ওইটা খোঁজা উচিত না যে আমাকে সত্যি করে 100% সে ভালোবেসে আমার সাথে আছে। না, আছে, আমি ওকে সিকিউরিটি দিচ্ছি, আমিও হ্যাঁ ভালোবাসার জন্য অনেক মিউচুয়াল এগ্রিমেন্ট আছে, মিউচুয়াল কনসেন্ট আছে যে আমিও টাকা দিচ্ছি, তুমি টাকা দিচ্ছি, আমরা দুজনে মিলে বাড়ি করবো। দুজনে মিলে, এবার দুজনে মিলে বাড়িটা করবো, আমি একা থাকলে বাড়িটা করতে পারবো না। এই যে বাড়ি জিনিসটা চলে আসছে, আমি একটু উদাহরণ দিচ্ছি, বাড়ি জিনিসটা চলে আসছে, কারণ আমার সম্পর্কটা একটা খুব সোজা ধান্দার জন্য আছে। ওনা থাকলেও চাকরিটা ছেড়ো না, তুমি তো আমার করে বাঁচতে পারো না, চাকরিটা ছেড়ো না। কেন ছেড়ো না? ও তো মুক্ত বাঁচতে পারো, তুমি তো চাকরি করছো, তুমি ওকে সাপোর্ট করো। আমাদের লাইফ স্টাইলটা কমে আর ভালোবাসার লাইফ স্টাইল কেন আসবে? অনেক কথা বলে দেখবে অভাবের সময় প্রেম দরজা দিয়ে বেরিয়ে যাবে, তার মানেই তো ইনভেস্টমেন্ট হচ্ছে। আমি খারাপ ভালো কিছু বলছি না, কিন্তু ইনভেস্টমেন্ট এখানেই। আমরা এতক্ষণ কথা বলছিলাম ইন্দ্রাশিস আচার্যের সাথে। তিনি তার ছবির মাধ্যমেই বারবার তার ছবি তৈরির যে করতে আসা পদ্ধতি, সব কিছুর মধ্যেই তার এই স্বাধীনভাবে করতে আসা, নিজের টার্মসে কাজ করতে আসা, এই বিষয়টা বারবার ফুটে উঠেছে। এবং তার ছবিগুলো দেখতে গিয়েও বারবার এইটা মনে হয়েছে যে হ্যাঁ, মানে তার পেছনে যে মানুষটা রয়েছেন তিনি এইভাবে কাজ করতে বা এইভাবে পৃথিবীকে দেখতে ভালোবাসেন। এবং তিনি আমাদের যারা দর্শক তাদেরকেও সেই বার্তাই দিলেন যে জীবনে যাই করব আমরা নিজের টার্মসে করব। এই স্বাধীনচেতা মনোভাবটা ছড়িয়ে দিয়ে আজকের মতো আটফোর্ডের এই এপিসোড শেষ করব। ইন্দ্রাশিস বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী কোনো সময় আবার আড্ডায় আপনার সাথে বসা যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।